এক বাক্যে বলেন তো, যেই অপরাধে আপনি অভিযুক্ত, অপরাধে কি আপনার সংশ্লিষ্টতা ছিল? এক ফোঁটাও ছিল না। প্রতিটা টেস্ট থেকে ডাক্তার একটা পার্সেন্টেজ পায়, এইটা কতটুকু লিগ্যাল লাগে আপনার, নৈতিক লাগে এটা আপনার কাছে? আমরা কোনটা নিয়ে কথা বলি, যে কথাটা আমার স্বার্থকে বিঘ্নিত করবে না। ইয়েস, এটা আমি সেটা নিয়ে কথা বলি না যেটা আমার স্বার্থকে মানে বিঘ্নিত করবে। ডক্টর সাবরিনা, আপনার বইয়ের গল্প আমার কাছে ভালো লাগছে। আমরা রিয়ালিটির বাইরে একটা অ্যাবস্ট্রাক্ট দুনিয়া তৈরি করার চেষ্টা করি সবসময় উপন্যাসে, এবং যেখানটা আমার অনেক আপত্তি। আমার মনে হয় যে বাস্তব সিনেমা বা উপন্যাসের চেয়ে অনেক বেশি রোমাঞ্চকর, একদম, আমিও তাই মনে করি। এবং সেই জায়গাটা নিয়ে আপনি বই লিখছেন। সো আই অ্যাপ্রিশিয়েট ইট অ্যান্ড আই লাইক ইট। তো সেই জায়গাটা থেকে আপনি আমাকে বলেন কোন চরিত্রগুলো কেমন ছিল। মানে আমি যখন বইটা লিখেছি তখন তো একটা ঘোরের বশে মানে লিখে গেছি, ওকে। কিন্তু একদমই মানে পুরোটাই শুধুমাত্র নাম ছাড়া পুরো ঘটনাগুলোই একদম বাস্তব। তো পরে যখন আমার বইটা পড়তে গেছি তখন আমার মনে হচ্ছে যে একটু একটু মানে সাহিত্যিকদের মতন একটু আমি আলাদা করে লিখলেও পারতাম, আচ্ছা। কিন্তু যা লিখেছি একদম পুরোটা বাস্তব। কিন্তু আসলেই এই ক্যারেক্টার্সগুলো এতটা মানে চিন্তা করা যায় না যে এরকম যে ধরেন একটা মেয়ে ঠিক কোন অবস্থায় তার মানে পরকীয়া প্রেমে জড়াচ্ছে, ঠিক ওই সময় তার মেন্টাল একটা কি কন্ডিশন, হ্যাঁ, আবার কি অবস্থায় একটা মেয়ে তার একটা লাভিং অ্যান্ড কেয়ারিং হাজব্যান্ডকে খুন করে ফেলছে বা হত্যা করছে, মানে এই জাতীয় কাজগুলো করছে। তো ওই সময় মেয়েটার মানসিক টানাপোড়েনটা কি হচ্ছে, বা যখন সে একটা কাণ্ড ঘটিয়ে ফেললো হয়তো মানে ওইটুকু পর্যন্ত সে চিন্তা করেছে, কিন্তু তার পরবর্তীতে কি হবে, হ্যাঁ, যে কি করবে সে দ্যাট ডেড বডি। হ্যাঁ, একটা মেয়ে ছিল যে সে তার হাজবেন্ডকে এরকম করেছে, করার পর সে পুরো রক্তের মধ্যে সে বসে আছে লাশ নিয়ে, যে সে কি করবে। পুলিশ এসে যখন তাকে অ্যারেস্ট করেছে তখনও মানে শি ওয়াজ সিটিং লাইক দ্যাট, নড়ে নাই সেখান থেকে, না মানে মানে সে এত বিহ্বল হয়ে গেছে। মানে এক একটা ঘটনা, তারপরে যখন একটা ধরেন উচ্চবিত্ত পরিবারের মেয়ে কি কারণে, তার কিন্তু সব আছে, বাবা মার কাছে চাইলেই সব পাচ্ছে। মানে আমরা যেমন বাবা মার কাছে কি একটা মানে একটা টাকা বা কিছু একটা করলে কত ব্যাখ্যা দিতে হয় যে মিষ্টি তুমি টাকা নিয়ে কি করবা, এত টাকা কেন লাগবে, এরকম। কিন্তু ওরা তো চাইলেই সব পায়। তারপর দেখা যাচ্ছে যে তাদের হতাশা, মানে এক্সট্রিম ফ্রাস্ট্রেশন থেকে তার শরীরে নানা জায়গায় কেটে ফেলছে, ড্রাগস নিচ্ছে, শুধু দেখা যাচ্ছে যে প্রথমে হয়তো অ্যালকোহল নিত, তারপর ইয়াবা নিচ্ছে, তারপরেও মনে শান্তি নাই, তারপর আইস নিচ্ছে। তো এটা প্রেক্ষাপটটা কি, মানে এই সবগুলা ক্যারেক্টার, মানে আমি তো যতটুকু বলতে পারছি এখানে এই প্রোগ্রামে, কিন্তু তার চেয়েও অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা। আপনি মানুষগুলোর সঙ্গে ব্যক্তিগতভাবে মিশছেন, রাইট? হ্যাঁ, একদম ব্যক্তিগতভাবে। তাদের কি ওই মোমেন্টটা, স্পেশাল মোমেন্টটাতে তারা যখন ঢুকে, ইফ ইট বিং পসিবল শেয়ার করবেন, ধরেন একটা মানুষ তার প্রিয় মানুষটাকে শেষ করে দিচ্ছে, তার কি ফিলিংস হয় নাই তখন? একটা মেয়ে ছিল, মেয়েটার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ। তো তাকে আমি যখন দেখেছিলাম, তো আমি প্রথমে যখন গিয়েছি একদম প্রথম দিন, হ্যাঁ, সে কেস টেবিলে তখন রাইটারের দায়িত্বে ছিল। আমি বুঝতে পারছিলাম না যে সে কি কর্তৃপক্ষের কেউ না অন্য কেউ, আমি ভাবছিলাম হয়তো কর্তৃপক্ষের কেউ। আমি জিজ্ঞেস করলাম আপনি কে, মানে মানে আপনি এখানকার কি, বলে আমি মার্ডার মামলার আসামি। তো অবাক, কি করছেন আপনি, বলে হাজবেন্ডের মাইরা ধুয়ে আসছি। হ্যাঁ, তো এরকম মাইরাত হয়েছে মানে ওদের চট থাপ্পড় দিছে। হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু মানে সে তাকে করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সে কিন্তু তাকে মারতে চায়নি, মানে দুজনের ঝগড়ার একটা ইতে সে রাগের চোটে একটা বটি নিয়ে কোপ দিয়েছে, জাস্ট হচ্ছে তার চেস্টে। তো চেস্টে কোপ দেওয়ার পরে অনেকেই জানে না যে চেস্টে যখন কোনো একটা ইনজুরি হয় তখন ওটাকে বাঁধা যায় না। আমরা অন্য জায়গায় কি করি, ব্লাডকে বন্ধ করার জন্য কিন্তু বাঁধি না, কাপড় দিয়ে বা কিছু একটা দিয়ে প্যাঁচাই, কিন্তু চেস্টের ক্ষেত্রে এটা করা যাবে না, কারণ এতে ব্লাডটা জমা হয়ে তখনই মানে ই হয়, একটা ফ্যাটাল কন্ডিশন হয়। তো ও তো এটা জানে না, ও এটা ভালো মতো প্যাচ দিয়েছে অন্য দিয়ে। তো সেখানেই হিমোথোরাক্স হয়ে নিউমোহিমোথোরাক্স হয়ে তার হাজব্যান্ডটা মারা যায়। এবং সে হাজব্যান্ডটাকে জড়িয়ে ধরে কি কান্না যে আমি সুমন, আমি কি করলাম, আমার হাত দিয়ে এটা কি হয়ে গেল। তো এরকমও যেমন কিছু ঘটনা আছে, আবার কেউ খুব আফসোস করেছে, আবার কেউ কেউ খুশি হয়ে এসছে
যে আমি তো একটা মানুষ মারি নাই, একটা জানোয়ার মাইরা আসছি। তো এরকমও ঘটনা ঘটেছে। এত ভ্যারিয়েশন যে আমি একটা বন্দিনী লিখেছি, তো এটা মানে ইটস নট সাফিসিয়েন্ট। আমি ইনশাল্লাহ এই বইমেলায় বন্দিনী দ্বিতীয় খণ্ড লিখবো, কারণ আমাকে মানুষকে জানাতে হবে। গল্প দুটোতেই মাথাটা খারাপ হয়ে যাচ্ছে শুনে, মানে ও মাই গড, মানুষ কত অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। এটা তো একটা, আরেকটা হচ্ছে যে যারা মানে এরা তো হঠাৎ করে আবেগের বশে, আর আরেকটা গ্রুপ আছে যারা একেবারে মানে হ্যাবিচুয়াল, যারা ক্রিমিনালস, মানে যারা এটা তো ড্রাগস। ছেলেদের মধ্যে হয় হ্যাবিচুয়াল ক্রিমিনাল, শুনছি মেয়েদের মধ্যে হয়। এটাই তো আমি অবাক হয়ে গেছি যে আমি যখন কারাগারে যাই, 85% কারাগারে যে মানে ফিমেলসে 85% ড্রাগসের ইসের জন্য, ব্যবসার জন্য এসেছেন, সেটা গাঁজা। ও মাই গড। এবং আমি এটা যোগ করতে চাই আপনার সাথে যে আমি দেখছি লাস্ট ফিউ ইয়ার্স বাংলাদেশে পুরুষদের চেয়ে নারী মাদকাসক্ত বেশি। নট অনলি মাদকাসক্ত, তারা হচ্ছে মানে বিক্রেতা। নট অনলি মানে অ্যাবিউজার্স, তারা কিন্তু বিজনেসের সাথে জড়িত। ইট ইজ। এটা সবচেয়ে অবাক। মানে ইয়াবা, এক একজন হাজার হাজার পিস ইয়াবা নিয়ে ধরা পড়েছে, হেরোইন। হ্যাঁ, দেখা যাচ্ছে একটা আমের আমের ভিতরে হেরোইন নিয়ে চালান করেছিল, ধরা পড়েছে। তারপরে আর খুব একটা কমন ইয়া তো আছে যে কারওয়ান বাজারের যারা আছে গাজার পুরিয়া বিক্রি করে। তাই? আরে মানে খুবই অদ্ভুত এই মেয়েগুলো। তারপরে এইসব মেয়ে দেখা যায় বেশিরভাগ সময় তাদের জিহ্বার নিচে ব্লেড ক্যারি করে। কেন? যখনই দেখে পুলিশ আসছে তখনই হয় কি ব্লেডটা বার করে মুহূর্তে নিজের হাত কেটে ফেলে। তো গল গল করে যখন রক্ত বার হয় তখন পুলিশটা কিছুটা মানে ভড়কে যায় না, ওই সুযোগে তারা চম্পট দেয়। মানে এটা হচ্ছে তাদের পালানোর একটা পদ্ধতি, কমন। চিন্তা কর, মানে নিজের হাত কেটে। হ্যাঁ, মানে মাল্টিপল ইনজুরি সাইটস, পুরো দেখে না অবাক হয়ে যাবেন যে এটা কি। তো আমি যতই অবাক হয়েছি ততই আমার মনে হয়েছে যে আমাকে মানুষকে এটা জানাতে হবে, সমাজকে এটা বলতে হবে, এবং সমাজকে একটা বার্তা দিতে হবে। কত ধরনের ক্রিমিনাল হইতে পারে। ও মাই গড। এই যে ধরেন একটা অদ্ভুত জায়গায় আপনি আমাকে দাঁড় করাইছেন, ঠিক একটা বড় অপরাধ হুট করে ঘটে যায় একটা মানুষের, হ্যাঁ, এবং তারপরে তার রিয়াকশন হয় যে আমি এটা কি করলাম, কেমনে করলাম, কেন করলাম। তার মানে রাগ এবং নিজেকে নিয়ন্ত্রণটা অনেক বেশি জরুরি ডাক্তার। হ্যাঁ, অনেক বেশি জরুরি। এবং এই জায়গাটাই বোধহয় আমরা সবচেয়ে বেশি কনসার্ন থাকি না, যে আমরা নিজস্ব যেই আবেগ অনুভূতি, যার নিয়ন্ত্রণটা জরুরি, নিয়ন্ত্রণের ক্ষমতা আমার আপনার উপরে, সেইটা নাই কেন বলেন তো, বা কমছে কেন? আসলে আমার যেটা মনে হয়, মেয়েরা কিন্তু বেশিরভাগ সময় আবেগপ্রবণ একটু বেশি, এটা তো স্বীকার করবেন ছেলেদের তুলনায়। যেমন ছেলেদের কারাগারে দেখা যায় যে একটা ধরেন মার্ডার কেস, বিভিন্ন কারণে, কেউ ধরেন টাকার বিনিময়ে মার্ডার করছে, কেউ সম্পত্তির কারণে, কেউ হচ্ছে কোনো একটা ক্ষমতা পাবে, অথবা দলীয় কোন্দল, সেটা হতে পারে রাজনৈতিক, অথবা হতে পারে পারিবারিক সম্পত্তি। কিন্তু মেয়েরা কিন্তু 80% মেয়েরা কিন্তু যারা মার্ডার কেসের আসামি, তারা কিন্তু আবেগের তাড়নায় মার্ডারটা করেছে, কোনো টাকার জন্য না, কোনো সম্পত্তির জন্য না, কোনো ক্ষমতার জন্য না। আবেগটা কি? হয়তো তারা তাদের প্রেমিককে চায়, স্বামীকে মার্ডার করেছে, অথবা স্বামীর কোনো পরকীয়া প্রেম, সেটা তার সহ্য হচ্ছে না, হ্যাঁ, যে স্বামী কেন এরকম করছে, স্বামীকে মার্ডার করেছে। অথবা পরকীয়া প্রেমিক, একটা পর্যায়ে পরকীয়া প্রেমিক যখন তাকে ব্ল্যাকমেইল করছে, তখন সে মার্ডার করেছে। এবং আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, যেটা দেখেছি, একজন মা যখন দেখেছে যে তারই একজন মেল ফ্রেন্ড তার সন্তানকে অ্যাবিউজ করছে, তখন কিন্তু সে মার্ডার করেছে অ্যাজ এ মাদার। হ্যাঁ, তো এদের তো পুরস্কার দেওয়া উচিত, এদের শাস্তি দেওয়া উচিত না, আসলে মাকে পুরস্কার দেওয়া উচিত। পুরস্কার দেওয়া উচিত মানবিক দৃষ্টিকোণ থেকে, কিন্তু আইন তো নিজের হাতে তুলে নেওয়ার নিয়ম নাই। কিন্তু আইনের হাতে তুলে দিলে অধিকাংশ সময় অপরাধের বিচার হয় না, দেখা যায় জামিনে বের হয়ে চলে যায়, হয়তো খুব পাওয়ারফুল থাকে, হয়তো এরকম হয়। তো যাই হোক, তো মেয়েরা কিন্তু বেশিরভাগ সময় এই কাণ্ডগুলো করে আবেগতাড়িত হয়ে, মানে আবেগে, ইসের জন্য, কোনো ক্ষমতা, টাকা, এসবের জন্য না। কত মানুষ ভেতরে? কাশিমপুর কারাগারে অ্যারাউন্ড 1000 ফিমেল কারাগার বলছি আমি, ছেলেদের কারাগার তো অনেক, ফিমেল কারাগার 1000। এবং এর মধ্যে আপনি বলছেন 85%ই হচ্ছে যারা হাজতি,
ডিফারেন্স আছে তো, হাজতি কয়েদি। হাজতিদের মধ্যে 85% হচ্ছে ড্রাগস ডিলার্স, আর কয়েদিদের মধ্যে 80% হচ্ছে যারা হত্যা মামলায় এসেছে। ড্রাগটা আসলে ভয়াবহ হয়ে গেছে ডাক্তার। ভয়াবহ ভয়াবহ। আমরা জানি না কার উদ্দেশ্য সার্ভ করছি, আমরা মায়ানমার থেকে আনছি, ইন্ডিয়া থেকে আনছি, কিন্তু এটা বন্ধ হওয়া উচিত। সম্ভবত বিজিবির সবচেয়ে বড় অবদান আছে যদি ড্রাগটা নিয়ন্ত্রণ করতে যাই সেক্ষেত্রে, এছাড়া তো উপায় নেই, নাহলে আসবে কোত্থেকে, বানাবে কই আর। আর নট অনলি হচ্ছে যে বিজেপি অ্যান্ড হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী, এটা কিন্তু একটা সামাজিকও একটা ব্যাপার। এটা কিন্তু পরিবার থেকে শুরু হবে, যে আমার সন্তান, আমার ভাই বা আমার হাজবেন্ড কি করছে, এটা কিন্তু একটা ভিজিলেন্সের ব্যাপার আছে। ডাক্তার, আপনার এটা মনে হয়, ধরেন আমি দুটো গল্প বলি আপনাকে। কৃষকের ছেলে খুবই দরিদ্র ছেলে, 2 ছেলে, সে কৃষক ঠিকঠাক মতো তাদের খাওয়া দাওয়া পড়া দিতে পারে না, এই জন্য বড় ছেলে কি করলো, বড় ছেলে অনেক কষ্ট করলো, অনেক ভালো রেজাল্ট করলো, বৃত্তি নিল, তারপরে গিয়ে সে একটা ভালো চাকরি করলো, চাকরি করে বাবা সংসারে টাকা পয়সা দিচ্ছে, হেল্প করছে। ছোট ছেলে বাবার সেই সেম কষ্টটা দেখে সে বন্ধুদের সাথে মিশলো, হতাশায় গেল, নেশা করলো, তারপরে সে অপরাধ করে বেড়াচ্ছে। সিচুয়েশন তো একই। ড্রাগ ইজ আ চয়েস, যে আমি করব কি করব না। এটা যদি কেউ আমাকে বুঝাইতে আসে যে ড্রাগ শিক্ষা, ড্রাগ এই খারাপ জিনিসগুলো নেওয়া অনেক পারিবারিক চাপ, আমি এটা মানি না। আমার মনে হয় এটা আপনার চয়েস, যে আপনি আসলে অপরাধী হবেন কি হবেন না। মানে ইন্ডিভিজুয়াল হয় কি, একটা মানে ভিতর থেকে একটা ক্রিমিনাল মাইন্ডও থাকতে হবে। যেমন এখন আমার সাথে যত অন্যায় ঘটুক না কেন, আমি কিন্তু চট করে একটা মানুষকে মানে মেরে ফেলা তো দূরের কথা, তার আমি হাতে তুলতে পারবো না, কারণ আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা আমাকে এটাতে বাধা দিবে। হ্যাঁ, এটা কিছুটা ডিপেন্ড করে নিজের উপরেও, ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি, ইন্ডিভিজুয়াল পারসেপশন, এটার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, কারণ একই পরিবেশে 2 ভাই বোন কিন্তু একই রকম, আপনি যেটা বললেন, একই রকম হয় না। বিকজ ইটস আ চয়েস, যে আমি আসলে কি করতে চাই, কোনটাতে আমার আরাম লাগতেছে, আমি পরিশ্রম করে একটা জিনিস তৈরি করব, নাকি আমি অবহেলা করে আলসামি করে একটা জিনিস নিজের জীবনটা। হ্যাঁ, সেটাও ঠিক। এটা একটা ক্রিমিনাল মাইন্ডেরও ব্যাপার আছে, এটা সাইকোলজিক্যাল এসেরও ব্যাপার আছে। হ্যাঁ, সবাই কিন্তু চাইলেই কিন্তু একটা মানুষকে হত্যা করতে পারে না, সবাই চাইলেই ড্রাগস নিতে পারে না। ইম্পসিবল। বিড়ির গন্ধ শুকলে আমার অদ্ভুত লাগে যে এই খারাপ জিনিসটা মানুষ খায় কেমন করে, ঘেন্না লাগার কথা, বাট ইয়েস, এভরিওয়ান ইজ হ্যাভিং ইট। এনিওয়ে, আপনার কি মনে হয় যে ড্রাগ থেকে বা নেশা থেকে চিকিৎসা করে উঠা যায়? হ্যাঁ, অবশ্যই। আর এটা হচ্ছে মেন্টাল স্ট্রেংথের উপর অনেকাংশে ডিপেন্ড করে, যে আমাকে উঠতে হবে। আমি এরকম প্রচুর মানে মানুষ দেখেছি, যেমন আমি হচ্ছে যে আমি তো বের হওয়ার পর থেকে অনেক দিন ধরেই, 1 বছরের বেশি সময় ধরে এইসব বন্দিনীদের উপর কাজ করছি। 3-4 জন বন্দিনী কিন্তু আমার মোটিভেশনে বা আমার সাথে অ্যাটাচ থেকে কিন্তু এই ড্রাগস থেকে বেরিয়ে এসছে। হ্যাঁ, দেখা যাচ্ছে তারা হয়তো স্মোকিংটা করছে, সিগারেট স্মোকার, কিন্তু যে ইয়াবা নিত সেটা আর নিচ্ছে না। তো এটা হচ্ছে কি, খুব যদি ফ্যামিলির কেউ বা পছন্দের কেউ যদি খুব ক্লোজলি মনিটর করে বা কাউন্সিলিং করে, তাহলে হয়তো সম্ভব। আর নিজের স্ট্রেংথটা থাকতে হবে। হ্যাঁ, আপনার ধরেন আপনার জীবনে যত ঘটনা ঘটলো, আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে কোনো ডাক্তারের জীবনে এত ঘটনা ঘটছে। আমারও তাই মনে হয় না, ভয়ানক। যেই পেশাকে, যেই মানুষদেরকে আমরা সবচেয়ে সম্মান করি, সেই মানুষদের একজন আপনি, এবং যা যা ঘটলো আমার কাছে বড় কষ্ট লাগে আপনার জন্য, জানেন। মানে আমি আপনাকে এই ঘটনা ঘটার আগে থেকে চিনতাম, টুম্পাপার কাছ থেকে আমি আপনার কথা শুনেছিলাম 2-একটা ভিডিওস দেখে, শি সেইড যে ইউ আর সাচ এ গুড হার্ট, আপনি খুব নরম দিলের মানুষ, অসংখ্য মানুষকে আপনি হেল্প করেছেন, শি সেইড মি পার্সোনালি। এবং তারপরে এরকম একটা খুব বাজে সিকোয়েন্সের মধ্যে জড়াই গেলে, 420 মামলাকে কোনো মামলার আমলেই নেয় না মানুষ, সেই মামলায় আপনি 3 বছর নষ্ট হইল আপনার। এটা শুধু এমন হতো যে আমার 3টা বছর নষ্ট হয়ে গেছে, বাকি সব আবার বের হয়ে সব ঠিকঠাক। আমার কিন্তু সবই চলে গেছে। একটা ক্যারিয়ার, মানে কত কষ্ট করে একটা মেয়ে বাংলাদেশে কার্ডিয়াক সার্জন হয়, একটা বিসিএস ক্যাডার হয়, একটা সরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে, তো তাকে কিন্তু জীবনের প্রথম দিন থেকে স্ট্রাগল করতে হয়, সমস্ত কিছু বাদ দিয়ে। যত কিছু মানে টেম্পটেশন আছে, হ্যাঁ, ফ্রেন্ডসদের সাথে ঘোরা, মুভি দেখা, আপনি অবাক হবেন যে আমি মানে এমবিবিএস পাশ করার আগে কোনো মুভি দেখি নাই। মুভি থিয়েটারে যাওয়া তো দূরের কথা, আমার আব্বা অ্যালাউই করতো না।
হ্যাঁ, তো আসলে অনেক কষ্ট করে অনেক কিছু করে আমি এই পর্যন্ত এসেছিলাম, সেখান থেকে পুরা পড়ে গেছি, মানে ভয়াবহ ধরনের পতন যাকে বলে। আহ, এটা আসলে কেউ চিন্তা করতে পারে না, শুনলে মনে হয় আচ্ছা সাবরিনা খালি এই কথাই বলে, কেন বলে। কিন্তু আসলে এই পতনটা আমি এজন্যই বলি যে এত ভয়াবহ পতনের পরেও আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করছি, এবং এই যে একটা স্পিরিট সার্ভাইভালের জন্য, সেটা আমার মনে হয় যে আমাকে কেউ পছন্দ করুক না করুক, এটা একটা শেখার ব্যাপার আছে যে মানে টিল মাই লাস্ট ব্রেথ আই হ্যাভ টু ফাইট ব্যাক। আমার জানেন ওই সময় মনে হচ্ছিল যে আমাদের একটা স্কেপগোট দরকার হয়, হ্যাঁ, স্কেপগোট দরকার হয় অ্যাবসলিউটলি। দৃষ্টি পাল্টানোর জন্য, কোনো কিছু ধামাচাপা দেওয়ার জন্য। হ্যাঁ, আমার মনে হয়েছে যে সেই সময় আপনাদের কাণ্ডটা এরকম ছিল। আসলে আপনাকে তখনকার যে তৎকালীন সরকার, যে তাদের হচ্ছে যে কিছু করোনা ম্যানেজমেন্টের যে ব্যর্থতা, হুম, ব্যর্থতা এবং কিছু অনেক কিছু দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্য কি করলো, মানে সাব্বিরার উপরে ব্যাপারটা চাপিয়ে দিল। এবং হয় কি যে বাংলাদেশের মানুষ মেয়ে, নারী, এবং সেই নারীটা যদি একটু আধুনিকা হয় বা শিক্ষিত হয়, তাহলে তাকে নিয়ে না গসিপ করার অনেক কিছু পাওয়া যায়। তো তখন পুরো ফোকাসটা চলে গেল আমার দিকে। হ্যাঁ, তো ব্যাপারটা আসলে তাই। আর অনেকে জানে, আমাকে এখন জিজ্ঞেস করে যে তুমি তো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল না, তাহলে তোমাকে ফাঁসানো হলো কেন? তা আমি এটা বলি, শুধু রাজনৈতিক ব্যক্তিত্বের জন্যই কিন্তু রাজনৈতিক মামলা হয় না। রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য খুব সাধারণ মানুষকে কিন্তু স্কেপগোট বানানো হয়। Right. তা মানে আমি ছিলাম তাই। তো তারপর আমি আল্লাহর কাছে শুকরিয়া করি যে আমি আমার জীবদ্দশায় দেখে যেতে পারলাম ষড়যন্ত্রকারীদের পরিণতি। তো আই এম মানে ভেরি গ্রেটফুল ফর দ্যাট। সম্ভবত আমি প্রায়ই বলি যে অপরাধ করেছে কেউ, তার বিচার হয় নাই, দেখেন নেই আপনি, এটা হইতে পারবে না। সে যেই হোক, হয় আপনি জানেন নাহলে আপনি জানেন না, কিন্তু বিচার দুনিয়াতে হয়ই। না, আপনি যে বিশ্বাস কোনো করবেন কিছুতে। না, যে 5ই আগস্টের আগ পর্যন্ত আমি ভাবতেছিলাম যে আল্লাহ, আমি কি পারবো তাদের বিচারটা কোনদিন নিজের চোখে দেখে যেতে। আমি যা হারিয়েছি, কিন্তু আর কোনো সাবরিনা যাতে আর কিছু না হারায়। আল্লাহ মাফ করো। বাট হয় না যে এত চমৎকার দিন যাচ্ছে, হঠাৎ করে ওই মোমেন্টটায় যখন আপনি পেঁচাই যাচ্ছেন, ধরে নিচ্ছে, আটকাচ্ছে, হাত পা কাটা হচ্ছে, সব কিছু থেকে, কমিউনিকেশন থেকে দূরে যাচ্ছে, ওই মোমেন্টটা কেমন ছিল? মোমেন্টটা মানে কল্পনা করা যায় না। মানে আমি গিয়েছি হসপিটালে, আমি রুগী দেখছি। তো আমি কদিন ধরে কানাঘুষা চলছিল, বা জার্নালিস্টরা আমাকে জানাচ্ছিল যে আপনাকে নিয়ে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে, বা আপনাকে এখানে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। এটা হচ্ছে মানে আমি বলি যে যে স্বামী আমার জন্য মৃত, কিন্তু তারপরেও তার কথা তুলতে চাই না, কিন্তু তুলতে বাধ্য হলাম। তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তাদের কোম্পানির একটা কারণে। আমি জানি না ওটা সত্য না মিথ্যা, আমি বলতে পারবো না, কিন্তু আমাকে বিরাট কারণে এখানে জড়ানো হলো। হ্যাঁ, কিন্তু ঘটনার 1 মাস পর, আমি তো জানিও না, কারণ তারপরে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো। আমি তো গটগট করে চলে গেলাম, কারণ আমি তো জানি আমি কিছু করি নাই। আপনি নিজে ইচ্ছে করে গিয়েছিলেন? ইচ্ছে করে না, আমাকে ডাকা হলো। ডাকছেন মানে আপনি নিজে গেছেন আর কি? হ্যাঁ, ওই যে Okay. হারুন সাহেব, জি। উনি ডেকে পাঠালেন। তো আমি তো জিজ্ঞাসাবাদের জন্য গেলাম, কারণ আমি তো আর অপরাধ করিনি যে আমি পালিয়ে যাব। হ্যাঁ, আমি গেলাম যে জিজ্ঞাসাবাদ হবে। আমাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হলো না। আমাকে একটা রুমে 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো বসিয়ে রাখা হলো। পরে আমি টিভি ছাড়া ছিল রুমে, টিভি দেখলাম সাবরিনা গ্রেফতার। হ্যাঁ, কিসের ভিত্তিতে গ্রেফতার? আমাকে উনি কিছু জিজ্ঞেসই করেনি, অথচ লেখা যাচ্ছিল যে জিজ্ঞাসাবাদে সন্দেহজনক কি হওয়াতে ওনাকে গ্রেফতার। অথচ আমাকে কিন্তু মানে আজ আমি এটা বলতে পারছি যে ওই সময় সিসিটিভি ফুটেজ যদি থেকে থাকে, সবাই দেখতে পারেন ওই রুমের, যে আমাকে কিছু জিজ্ঞেসই করা হয়নি। কারণ আমি তো কিছু করি নাই, আমি কোথাকার চেয়ারম্যানও না। কারণ একটা প্রোপাইটারশিপ কোম্পানির কোনো চেয়ারম্যান থাকে না। জাস্ট হারুন সাহেবের ওখানে আমাকে 2টা প্রশ্ন করা হয়েছিল, আপনি কোন মেডিকেল কলেজ, আপনি কততম বিসিএস। এই 2টা প্রশ্নের ভিত্তিতে আমাকে দেখানো হলো আমি গ্রেফতার। অথচ সিসিটিভি ফুটেজ তাহলে দেখা যাবে যে উনি আমাকে কিছু জিজ্ঞেসই করেননি এই 2টা প্রশ্ন ছাড়া। তো এই 2টা প্রশ্ন করে উনি বুঝে গেলেন আমি অপরাধী। তাহলে কিভাবে আমাকে স্কেপগোট বানানো হয়েছিল? তো যাই হোক, আমি এটাই বলবো যে আমার জীবনে 3টা বছর চলে গেছে, আমি মান সম্মান হারিয়েছি, সবচেয়ে বড় কথা। এবং মিডিয়াগুলোতেও, মানে তখনকার সরকার সমর্থিত যে মিডিয়াগুলো ছিল, এমনভাবে প্রচারণা করা হলো
সাবরিনার লিপস্টিক, সাবরিনার ব্যক্তি জীবন, সাবরিনা কিরকম শাড়ি পরে, সাবরিনা কিভাবে শাড়ি পরে, সাবরিনার ব্লাউজের ডিজাইন কি, যত না মামলা সংক্রান্ত বিষয় তার চেয়ে বিষয় এগুলো। ব্যক্তি চর্চা। তো এগুলো মানুষ খুব আনন্দ পায়, কিন্তু এগুলো কিন্তু মানুষকে দেখবেন সাধারণ মানুষ খুব মজা পায়। আমরা তো খুব পাশবিক। পুরো নজরটা চলে গেল কোথায়? সাবরিনা ব্লাউজে। করোনার মতো, হ্যাঁ করোনা বাদ। এই মামলায় কি সাবরিনা 1 নম্বর আসামি? না। এই মামলায় কি সাবরিনা এজাহারের আসামি? না। এই মামলায় সাবরিনা কি, এটা কিন্তু কেউ জানে না। সবাই জানে সাবরিনার মামলা। কেন? সাবরিনা কার্ডিয়াক সার্জন, সাবরিনা লাল লিপস্টিক দেয়, সাবরিনা ফ্যাশন করে শাড়ি পরে, ফ্যাশনেবল ব্লাউজ পরে, স্লিভলেস পরে, বাস সাবরিনা। তো আমি বলবো যে খুব সফলভাবেই আমাকে স্কেপগোট বানানো হয়েছিল। আমি মাঝে মধ্যে আগে দেখতাম যে যখনই কোনো ইস্যু আসে জরুরি মানে অনেক বেশি আলোচিত হয়ে যাচ্ছে, সাথে সাথে পরিমণির একটা ভিডিও বা পরিমণির একটা ইস্যু চলে আসতো। পরি একবার লিখছিল যে ওকে এখন বোধহয় আবার পরিমণি এখন একটা ইস্যু আসবে, কি একটা রিজনে খুব দ্রুত, যে পরিমণি ইস্যু না আসা পর্যন্ত তার ধামাচাপা পড়তেছে না। মানে একটা জিনিস চলতেছে সাথে আরেকটা জিনিস এনে ওটাকে ধামাচাপা, আরেকটা জিনিস দিয়ে আরেকটাকে স্টপ করানোর চেষ্টা, খুব অদ্ভুত ব্যাপারটা। আমরা আশা করি যে ভবিষ্যতে আর এরকম হবে না। যদিও বাঙালির প্রতি আমার অসীম বিশ্বাস, ওই যে অধ্যাপক হুমায়ুন আজাদ স্যারের একটা কথা ছিল না, যে বাঙালির প্রতি বিশ্বাস করা পাপ। তারপরেও আমরা তো বাংলাদেশি এবং আমাদের দেশের মানুষের প্রতি আমাদের বিশ্বাস করতেই হবে, বিশ্বাস রাখতেই হবে। এবং আমি যেটা বলবো আপনাকে যে এই যে 5ই আগস্টের পরে আমার বিশ্বাসটা কিন্তু আরো শক্তপোক্ত হয়েছে। আমি কিন্তু কল্পনাও করি নাই যে এরকম একটা বোল্ড হওয়া সম্ভব, একটা ছাত্র জনতার আন্দোলন যে সত্যি সত্যি এরকম হতে পারে, মানে হ্যাঁ এটা কিন্তু আমি ভাবি নাই। বিশেষ করে 3রা আগস্ট যে ধরনের গুজব হচ্ছিল, সে ঘুমায়নি সারা রাত, মানে গুজবে, এখন তো গুজবের শহর, এক এক রাত্রে এক একটা গুজব হইতেছে, আর একটা শুরু হয়েছে এক্সপোজ। এটা খুব অদ্ভুত জিনিস। মানে ভাই এক্স এর সঙ্গে কি কথাবার্তা হইতেছে ডাক্তার, আপনি খেয়াল করতেছেন কিনা? প্রেমের শুরুতে কি হয়েছে, কি তার রোমান্টিক কথাবার্তা হয়েছে, সেগুলো এখন স্ক্রিনশট ছাড়া হইতেছে, তাই নাকি? হ্যাঁ আমার তো মনে হয় এইসব মেয়েদের বিরুদ্ধে কেস করা উচিত, যে প্রেম করছো কেমন করছো তখন আরাম লাগছে, এখন যখন ব্রেকআপ হয়েছে তখন পুরান কথা ধইরা। তাহলে হয় কি রিলেশনটার প্রতি কোনো শ্রদ্ধা থাকে না। হ্যাঁ হ্যাঁ, যেমন হচ্ছে যে আমি কিন্তু এই মামলাটার পিছনে আমি বলবো যে মামলাটাতে সম্পৃক্ত হওয়ার কারণ কিন্তু আমি বলি যে আমার যে স্বামী মারা গেছে, আমি বলি যে উনি আমার জন্য মৃত, কিন্তু মানে তার প্রতি যে আমার ভালোবাসা ছিল, আমরা সংসার করেছি, সেগুলো তো আর মিথ্যা না। হ্যাঁ, সেই সময়টা এটা তো মিথ্যা না, হতে পারে না। তো ওই জিনিসগুলোকে অবমাননা করা ঠিক না। একটা ইসের প্রেক্ষাপটে সে আমার জন্য মরে গেছে, একটা সার্কামস্টেন্স। হ্যাঁ সার্কামস্টেন্স, কিন্তু আগের কথাগুলো নিয়ে এরকম এই করে নিজেকেই তো হাস্যকর করা, তাই না? যে আমি এই লোকটাকে ভালোবাসতাম, তার মানে আমিও তো তাই সেরকম। তার মানে আমার রুচি, আমার পছন্দ, আমার বিশ্বাস করা এবং আমার বুদ্ধিমত্তাকে প্রশ্নের মধ্যে ফেলা যায় অ্যাকচুয়ালি হোয়াট আই এম। এনিওয়ে ডাক্তার, একটা ইনফরমেশন আপনার সাথে শেয়ার করি। ইউএসএতে প্রতি বছর গড়পড়তা যত মানুষ মারা যায় তার 12 থেকে 15% মানুষ মারা যায় ডাক্তারদের ভুলের কারণে। একদম জেনুইন তথ্য। বাংলাদেশে এরকম সংখ্যা আমরা প্রথমত স্ট্যাটিস্টিক পাই না, দ্বিতীয়ত কখনো কোনো ডাক্তারের ভুলে কোনো রোগীর কোনো ঘটনা ঘটলে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো ডাক্তারের সার্টিফিকেট বাতিল হয়েছে, লাইসেন্স বাতিল হয়েছে এরকম নমুনাও নেই। এখন হচ্ছে কি যে চিকিৎসকের ব্যাপারে কিন্তু আমি কিছুটা অন্ধ, এটা বলবো এই জন্যই যে আমি নিজেও চিকিৎসক। ভুল হইতেই পারে মানুষের, ইটস নট বিগ ইস্যু, মানুষ তো ভুল করবেই, ভুল হতে পারে। আর একটা চিকিৎসক মানে ধরেন একটা পেশেন্টের জীবনটা সাথে চিকিৎসকের কিন্তু অনেক কিছু জড়িত। যখন পেশেন্টটা সেটা হচ্ছে গিয়ে আমার প্রিয়জন, কিন্তু আমি যখন চিকিৎসক তখন এই পেশেন্টটা আমার সব মানে করতে গড় অর্থেই বলি, মানে মোটা দাগে বলি, সেটা হচ্ছে যে এই পেশেন্টটা কিন্তু আমার রুজি রুটির জায়গা, উনি কিন্তু আমার সম্মানের জায়গা। কারণ তাকে যদি আমি আমার চিকিৎসা যদি সুন্দর না হয়, আমি কিন্তু আর রুগী পাবো না। আমার মান সম্মানের জায়গা। আরেকটা বড় কথা, আমার ডিগ্রি করার জায়গা। আমি যদি রুগীটাকে বেস্ট কেয়ার না নেই, আমার স্যার কিন্তু আমাকে পাশ করাচ্ছেন না,
তার উপরে কিন্তু আমি কেস প্রেজেন্টেশন সবকিছু আমার ডিপেন্ড করছে। তো এই রুগীটার উপরে আমার অনেক কিছু, আমার প্র্যাকটিস, আমার সম্মান, আমি উপরে উঠবো কি করে, সবকিছু কিন্তু আমার এই রুগীটা। সুতরাং আমি কেন রুগীটাকে খারাপ করে নিজের ফিউচার খারাপ করতে যাব? এটা কি সম্ভব? না। তাই না? আমার ইনকাম নষ্ট করতে যাব, আমি আমার ফিউচার নষ্ট করতে যাব, মানুষ এর মধ্যে অপারেশন করে ঘড়ি রাখা আসা কি কেমনে ব্যাখ্যা করবেন? এটা আসলে কেমনে ব্যাখ্যা করবেন? এটা আসলে ঘড়ি রেখে আসা, এটা শুধুই গল্প। কারণ সবচেয়ে বড় কথা যে আই এম এ সার্জন, আপনি আমার উপর সম্পূর্ণ আস্থা রাখতে পারেন। যখন আমরা অপারেশন করি তখন ওয়াশ নেই, গ্লাভস কি, আমি হচ্ছে যে আংটি, চুড়ি সব খুলে ফেলতে হবে, সব খুলে ফেলতে হবে। তারপর 3 বার করে এই পর্যন্ত ওয়াশ নিতে হবে। ওয়াশ নিয়ে আপনি গাউন পরতে হবে, গাউন পরে গ্লাভসটা পরে উল্টে দিতে হবে। গাউনের ভিতরে কিন্তু আপনার সবকিছু, এবং গ্লাভসটা কিন্তু এরকম আপনার গাউন থেকে আটকানো, ঘড়ি থাকার সুযোগ নেই। তাইলে সিরাজগঞ্জে বোধহয় পত্রিকায় ছবিও ছিল, গজ রেখেছে। গজ থাকতে পারে কেন? কারণ অনেকেই সার্জনরা পার অপারেটিভ ফিল্ডে গজ ইউজ করে, অনেকে করে, আমি কখনো করি না, মপ ইউজ করি। তো অনেকে ইউজ করে। এখন অ্যাসিস্ট্যান্ট এবং সার্জনকে করতে হবে যে আমি কয়টা গজ আমি ওটি টেবিলে নিয়েছি, আমাদের গোনা থাকে, আমার 10টা গজ ওটি টেবিলে নেব। যখন আমরা অপারেশনটা শেষ করব, বিফোর ক্লোজিং দ্য অ্যাবডোমেন, পেটেই কিন্তু গজ থাকে, অন্যান্য জায়গায় গজ থাকা সম্ভব জায়গা নেই। তো তখন আমাকে কাউন্ট করতে হবে যে আমার 10টা গজ ছিল, 10টা গজ আছে কিনা, এটা অবশ্যই কাউন্ট করতে হবে। এখন কেউ যদি এটা কাউন্ট না করে তাহলে গজ থাকতে পারে, গজ থাকাটা সম্ভব। হ্যাঁ, এবং তখন তো পেশেন্টের অবস্থা খারাপ। আপনি বলছেন যে ওই ঘড়ি থাকা পসিবল না, ইম্পসিবল। কি বলে, কাঁচি থাকা পসিবল না, কারণ এত বড় একটা জিনিস থাকবে, এটা কোনোদিন হতে পারে না। সবচেয়ে পসিবল হচ্ছে গজ থাকা, এবং গজ থাকে, এটা সত্য কথা। কেউ যদি ওরকমই হয় যে খুব বিজি সার্জন, খেয়াল করছে না, অথবা তার অ্যাসিস্ট্যান্টটা ওরকম কম্পিটেন্স না, হ্যাঁ, যে গজ কয়টা কাউন্ট করে আমি করেছি, ওটা কাউন্ট আমি ঠিক মতো করলাম না, তখন গজ থাকে। আবার এই যে একবার দেখলাম হাতে চোখে অপারেশন হওয়ার কথা, নাকে করছে, পা কাটছে, পা ডাইন পায়ের জায়গা বাঁ হাত, এরকম অদ্ভুত ইটস ভেরি ইম্পসিবল। হ্যাঁ, কারণ আছে থাকে, এক্সরে থাকে, একটা ভিউ বক্স। মোট কথা কি, এখন একটা ব্যাপার আছে কিন্তু, সেটা হচ্ছে কোনো পেশেন্ট খুব চাই কি খুব কম দামে অপারেশন হোক। আজকাল পেশেন্টরা করে কি, ধরেন আমি বললাম আপনাকে যে আপনার গলব্লাডার স্টোন অপারেশন করা লাগবে, আপনার এই অ্যামাউন্টের একটা টাকা খরচ হবে। কারণ পেশেন্ট আজকাল চালাক হয়ে গেছে, কি করে, বিভিন্ন ডাক্তারের কাছে খোঁজে, বিভিন্ন দালালদের খপ্পরে পড়ে যে কোথায় কম খরচে অপারেশনটা হবে। চিন্তা করে শুধু খরচটা, চিন্তা করে না যে যেই সার্জন আমাকে অপারেশন করছে সেই সার্জন কতটুকু কম্পিটেন্ট, তার অ্যাসিস্ট্যান্টরা কি ডক্টর আদৌ, না তার অ্যাসিস্ট্যান্টরা হচ্ছে গিয়ে ওয়ার্ড বয়, তার যে টিমটা, সেই টিমটা কি ওরকম ভালো, এটা চিন্তা করে না। শুধু চিন্তা করে কোথায় কম খরচে করতে পারবো। তো এটাও কিন্তু একটা ম্যাটার করে যে মানে আমি কোথায় অপারেশনটা করছি, কি হবে। ধরেন একটা অপারেশন থিয়েটার অত্যাধুনিক না, কিন্তু আমি কম খরচে করার জন্য সেখানে গেলাম, হয়তো সেখানে একটা ভালো ভিউ বক্সই নাই, তাই না? আমি ঠিক কোন জায়গায়, ইউরেটার একটা স্টোন ঠিক কোন জায়গায় তার পজিশন বোঝা যাচ্ছে না, আমি সিআর ওটিতে না করে অন্য ওটিতে, মানে এই ব্যাপারগুলো আমার মনে হয় যে জনগণকেও একটু সচেতন হতে হবে। যে আরেকটা জায়গা আমার ডাক্তার প্রশ্ন আসে যে ধরেন চিকিৎসার জন্য টেস্ট অনেক জরুরি, কিন্তু টেস্টটাকে বাণিজ্যিক করার স্বার্থে প্রতিটা টেস্ট থেকে ডাক্তার একটা পার্সেন্টেজ পায়, এইটা কতটুকু লিগ্যাল লাগে, আপনার নৈতিক লাগে এটা আপনার কাছে? আমার কাছে এটা একদম নৈতিক লাগে না। কারণ আমি যতদিন মানে আমি যখনই প্র্যাকটিস করেছি 12 ইয়ার্স, কোনোদিন আমি রোগীকে বলি নাই আপনি এইখানে গিয়ে ওর পরীক্ষাটা করেন। আমি বলেছি আপনি যে কোনো জায়গা থেকে করেন, কিন্তু জায়গাটা, ল্যাবটা অথেন্টিক হতে হবে। যে রাস্তার পাশে গজিয়ে ওঠা একটা ছোট ঘরের মধ্যে সব স্যাম্পল নেওয়া হচ্ছে, ওখানে না, যেখানে একদম অ্যাসেপ্টিক ওয়েতে খুব ভালো মেশিনে নেওয়া হচ্ছে সেখানে যাবেন। কিন্তু ঠিক আপনি অনেক ডক্টর আমি শুনেছি যে ঠিক ওইখানেই করতে হবে, না হলে উনি রিপোর্টই দেখবেন না। সেই জিনিসটাকে আমি একেবারেই ন্যাক্কারজনক মনে করি। এখন তো সব হসপিটালে সব ডাক্তারের নামে করা থাকে, এক্সেল শিট করা থাকে না, সেটা থাকে হচ্ছে যে ধরেন আমি রোগী যেখানেই যাক প্রেসক্রিপশন দেখে ডাক্তারের শিট অনুযায়ী তার টাকা চলে আসে, সেটা একরকম।
কিন্তু আমি না, কিন্তু বললাম এই যে একরকম এই জায়গাটা নিয়ে আমার কথা, ধরেন XYZ ডাক্তার একটা হসপিটালে বসে সে বরিশাল থেকে সে টেস্ট করলো, এখান থেকে তার নামে যে টাকা আসতেছে হ্যাঁ অধিকাংশ সময় 50% টাকা আসে, 40 to 50%। হ্যাঁ 40% আই গেস। তার মানে হচ্ছে এই যে বাট ইটস বিকাম বিজনেস। তুমি একটা টেস্ট থেকে টাকা নিতেছো, তার মানে টেস্টটাই তো অবৈধ, মানে ইউ আর গিভিং ইট টু, মানে যেই টাকাটা ধরেন আমি যদি টেস্টে 10 টাকা হোক, 100 টাকায় করতে পারতাম, রাইট ওই টাকাটা দেওয়ার জন্য আমাকে এটা 150 টাকায় করতে হচ্ছে বা 140 টাকায় করতে হচ্ছে, রাইট। কারণ ডক্টর এবং তার চেয়ে বড় কথা বাধ্য করলেন আপনি করতে, আপনার কথা তো আমি ফেলতে পারবো না। হ্যাঁ সেটাই। আরেকটা ব্যাপার হচ্ছে কি যে টেস্ট প্রয়োজন, কিন্তু Test তো অবশ্যই জরুরি। অপ্রয়োজনীয় টেস্ট প্রয়োজন এখন না। অপ্রয়োজনীয় এটা আমি রোগী তো বুঝতে পারবো না। রোগীর পক্ষে বোঝা সম্ভব। আপনি আটার ময়দা লিখছেন নাকি ভিটামিন লিখছেন এটা তো আপনি জানেন, ওই এক্সপার্টই তো আমি না, আমি টকিং অ্যাবাউট দ্যাট। এখন এইটা নিয়ে কেউ কথাই বলে না। হ্যাঁ কথা বলে না, কারণ হচ্ছে যে এই কথা বললে তো অনেকেরই, আমরা কোনটা নিয়ে কথা বলি যে কথাটা আমার স্বার্থকে বিঘ্নিত করবে না, ইয়েস, কিন্তু আমি সেটা নিয়ে কথা বলি না যেটা আমার স্বার্থকে মানে বিঘ্নিত করবে। সঠিক। এবং দেখা যাবে কি যে ওই প্রশ্নে সবাই এক হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমি নিজে এভাবে অপ্রয়োজনীয় টেস্ট দেওয়াটাকে কখনোই সাপোর্ট করি না। হ্যাঁ, এবং ডাক্তারদের পার্সেন্টেজের প্রয়োজন নাই আমার যেটা মনে হয়। এবং ডাক্তারদের, উকিলদের, এদের দুজনের ফি নিয়েও কেউ কথা বলে না। 1 ঘন্টায় যদি আমি 10টা রুগীও দেখি, এক একটা রুগী তো এখন 12 থেকে 1500 টাকা জেনারেলি। মনে হয় না যে নিম্ন মধ্যবিত্ত একটা দেশের জন্য এটা অনেক বেশি টাকা। না, এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো, যেহেতু আমি ওরকম ফি নিয়ে থাকি। হ্যাঁ, কারণ বিশেষজ্ঞদের একটা ফি আছে। এখন আমাদের দেশে বিদেশের সিস্টেমটা কি জানেন, যে ধরেন আপনার ঠান্ডা কাশি হয়েছে, তখন আপনি একজন জেনারেল ফিজিশিয়ানের কাছে যাবেন, সে আপনাকে প্রয়োজন হলে বিশেষজ্ঞের কাছে পাঠাবে। সঠিক। কিন্তু এখানকার রোগীরা কি করেন, ধরেন আমি আমার আব্বার কথাই বলি, সে একজন বিশেষজ্ঞ দেখাবেন, নর্মাল বিশেষজ্ঞ হলেও হবে না, মানে আমাদের মতো হ্যাঁ MS পাস করা আমরা কিন্তু বিশেষজ্ঞ সেটা হলে হবে না, একদম সবচেয়ে বড় যিনি আছেন, সবচেয়ে বিজিয়েস্ট, তার কাছে দেখাতে হবে। এখন সবাই যদি ওনার কাছে দেখায় তাহলে উনি কি করবেন? উনি যদি একই ফি নিয়ে যান, ওনার পক্ষে কি দেখে শেষ করা সম্ভব হবে? হবে না। তো আমাদের মধ্যেও মানে আমি যেটা বলবো জনসচেতনতা প্রয়োজন, যে আমার অসুখ হলে আমি একেবারে কে এই বিষয়ের স্পেশালিস্ট, সবচেয়ে বড় প্রফেসর, তাকে না করে আমি একজন এই লেভেলের ডক্টরের কাছে যাই, প্রয়োজন হলে উনিই তো আমাকে রেফার করবেন, তাই না? তো এই জন্যই একটা স্টেপ বাই স্টেপ যদি হয় তাহলে একটা মানে সুবিধা সব কিছুই। এবং আমি 1200 টাকা খরচ করে দেখাতে যাব কেন, যেখানে আমি 300 টাকায় আমি একজন ভালো ট্রিটমেন্ট পাচ্ছি। যারা MBBS পাস করেন তারা কি ঠান্ডা কাশির ওষুধ দিতে পারেন না? আমাকে কেন যেতে হবে প্রফেসরের কাছে? আরো একটা জিনিস ডাক্তার, যে ধরেন অনেক সময় আমরা দেখছি নার্স কিংবা ডিপ্লোমা পাস করে ডাক্তারি লেখা হচ্ছে ডাক্তার অমুক, এবং কয়েকদিন আগে তো একটা আন্দোলনও দেখলাম, কারা ডাক্তার হয়ে গেল হুট করে ওভারনাইট, আবার পরের দিন ডাক্তারি বাদ হয়ে গেল। তো এরকম কি বাধ্যতামূলক হইতে পারতো না যে কোনো ওয়েবসাইটে থাকা যে আসলেই সে ডাক্তার কিনা পরীক্ষা করা যায় কিনা, বা তার এখন তো সবখানেই আছে যে আমরা BMDCG রেজিস্ট্রেশনটা নেই, ওটা তো ফেক করা কোনো ব্যাপারই না, নীলক্ষেত গেলে 10টা বানানো যায়। ওটা তো আসলে এরকম তো সবকিছুই ফেক করা যায় চাইলে, কিন্তু ওয়েবসাইটে দিলে সেটা ফেক করা যেত না। বাট আই ডোন্ট নো কেন আমাদের, আমার মনে হয় যে BMDCর একটা ওয়েবসাইট আছে যেখানে সকল ডাক্তারদের পড়ালেখা রেজাল্ট, অন্তত কোন ডাক্তারের কাছে যাচ্ছি সে ফেল করছিল কিনা আগে 10 বার সেটাও দেখা দরকার। সেটাই। আর শুধু ফেল করলেই যে সে একটা ভালো ডাক্তার হতে পারবে না তা কিন্তু না, ডিপেন্ড করবে হচ্ছে যে পরবর্তী ইসের উপর। হ্যাঁ, ডাক্তাররা কিন্তু আবার ঠিক ওরকম না যে আমি একটা বিশেষ রেজাল্ট করলাম আর আমি বিশাল কিছু হয়ে গেলাম, অথচ আমি ডাক্তারের সাথে সম্পৃক্তই না। হ্যাঁ, এটা সারা জীবনের ব্যাপার। ডাক্তারি পড়ালেখায় তো ফেল করানোরও একটা ট্রেডিশন আছে, যে ফেল করানো হচ্ছে তাকে, টিচারদের অনেক রাজনীতি শুনি, টিচারদের সঙ্গে রাগারাগি থাকে নানান কারণে। হয় কি যে যেখানেই আপনার মানে থাকবে, এটা শুধু ডাক্তারদের মধ্যে না, সবখানেই তো আছে। আপনাকে যখন ভাইভা ফেস করা হবে, মানুষ তো আপনার সামনে যিনি বসে আছেন তার সাথে যদি আপনার কোনো ব্যক্তিগত সমস্যা থাকে, হয়তো হতে পারে, কিন্তু এটা সাধারণত হয় না। কারণ যিনি একজন প্রকৃত টিচার হবেন, যিনি টিচার হবেন, তিনি কিন্তু
পরীক্ষার টেবিলে অন্য কোনো কিছু মাথায় আনবেন এই না। নৈতিকতার গল্প এগুলা, বাস্তবতা বাংলাদেশে এরকম না। আমি অনেক অনেক স্টুডেন্টকে শুনছি বছরের পর বছর ফেল করাচ্ছে, যতদিন না ওই ডাক্তার বা ওই শিক্ষক যেখান থেকে ট্রান্সফার না হয়ে গেছে ততদিন, বা এক্সটার্নাল অন্য কিছু হয়েছে ততদিন সে পাশ করেনি। হ্যাঁ, এটা আমিও সিনিয়রদের কাছে শুনেছি যে এরকম, তবে আমি জানি না এটা কতদূর সত্য। তবে মানে আমাদের ক্ষেত্রে এরকম ফেস করতে হয়নি আল্লাহর রহমত, কারণ আমার কার্ডিয়াক সার্জারি তো একটা মানে সাবজেক্টে তো Toughest এমনিতেই টাফেস্ট, এবং এখানে তো স্টুডেন্ট এমনিই কম, তো অতটা এই দেখি নাই যে বছর বছর ফেল করাচ্ছে। টিচার্সরাদের থাকতো, ইন্টেনশন থাকতো যে পাশ করানোর, যে একটা লেভেলে আসলে পাশ করানোর। বাহ। আরেকটা জিনিস, শেষ শেষ প্রশ্ন ডাক্তার, যে আমাদের ডাক্তারদের প্রতি বিশ্বাস সম্ভবত প্রশ্নবিদ্ধ, বিকজ সবচেয়ে বেশি ট্যুরিস্ট হচ্ছে ইন্ডিয়াতে আমাদের দেশের লোকদের চিকিৎসা নিতে যাওয়া, সে ট্যুরিস্ট ভিসায় হোক আর চিকিৎসা ভিসায় হোক, একদম। ব্যাংকক না হলে ইন্ডিয়া। যদিও তাদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমার প্রশ্ন আছে, আমি ভিতর থেকে দেখছি এবং আমার কাছে মনে হয়েছে অ্যাকচুয়ালি সবটাই দেখানো। কিন্তু আমাদের এই অবক্ষয়ের কারণটা কি মনে হয় ডাক্তার? একদম প্রথমে যেটা আমি বলতে চাই, ধরেন আমি একটা শাড়ি কিনতে যাব, তখন প্রথমেই দোকানে গিয়ে সবাই জিজ্ঞেস করে, আমি দেখেছি যে ইন্ডিয়ান তাঁত দেখান। তাঁত কিন্তু বাংলাদেশে অনেক ভালো, এবং তাঁত বাংলাদেশেই সবচেয়ে পপুলার, ভালো। সবচেয়ে কি বলে ইন্ডিয়ান তাঁত দেখান কেন? মার্কেটিং। মানে ইন্ডিয়ার প্রতি ধরেন, অথবা যখন আমি ড্রেস কিনতে যাচ্ছি আমি দেখছি পাকিস্তানি ড্রেসগুলো, লন দেখান, এটাকে আপনি কি বলবেন? ঠিক সেরকম। কিন্তু একই সাথে ঠিক এটাও ঠিক, পাকিস্তানি একটা ড্রেস মেয়েদের কি বলে সালোয়ার স্যুট বলে না ওদের, ওরা বলে পাকিস্তানি স্যুট, এবং বাংলাদেশে একটা শাহবাগের ধরেন বাংলাদেশি প্রোডাক্ট, দুটা দাঁড় করাইলে আকাশ আর পাতালু না, গভীর ডিফারেন্স। একটা 5,000 টাকা দিয়ে যদি পাকিস্তানি একটা ড্রেস দাঁড় করান আর বাংলাদেশে একটা 5,000 টাকার ড্রেস, আমি মিলাইতেই পারি না। আমার কাছে মনে হয় যে আমাদের নিজস্ব পোশাক কাপড় এত রকমের নেতিবাচক কেমনে হইতে পারে? যেই কয়েকটা বুটিক আছে দেশি, একই প্যাটার্ন, একই কাপড়, একই ধরন। হ্যাঁ, আমিও দেখছি যে বছরের পর বছর মোটামুটি তারা একই রকম, একই জিনিস, একই ধরনের করে যাচ্ছে। হ্যাঁ, মানে ভ্যারিয়েশনটা কম, না ভ্যারিয়েশন না কোয়ালিটি। তাহলে এখন পাকিস্তানি ড্রেসের প্রতি যে মানুষ ঝুঁকবে, এইটা তো খারাপ কিছু না, হইতেই পারে, কারণ মানুষ কম দামে বা সমান দামে ভালো জিনিসটাই চাইবে। তাহলে সেম জিনিসটা ডাক্তারদের ক্ষেত্রেও তো একই জিনিস করছে। সেটাই আমি বলছি। এখন আমাদের এখানে যে আমাদের এখানকার ডক্টরসরা কিন্তু মানে খুবই ভালো, খুবই এফিশিয়েন্ট এবং এলিজিবল। তারপরে হয় কি, তারা হয়তো ওভাবে প্রপারলি পেশেন্টটাকে ডিল করতে পারে না, হয়তো অনেক বেশি পেশেন্টের চাপ এটা হতে পারে। কে তোমার মারছে, গুলি গুলি ধরছে মাথায় যে আজকে 20টা দেখতেই হবে, 200 দেখতে হবে, ইটস মাই চয়েস। ওই যে বললাম যে সবাই প্রফেসর দেখাতে চায়, তো প্রফেসর সাহেব কি করবেন? ওই স্যার কি করবেন? প্রফেসর সাহেব সেলফ সেন্সরশিপ শব্দটা আছে, আমি 20টা বেশি দেখি না, অনেক জায়গায় আছে যে আমি 8টা থেকে 10টা দেখি। এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত যে আমি আমাকে যখন আমি একটা মানে কোয়ান্টিটি করব, অ্যাডজাস্ট করব, তখন আমার কোয়ালিটি কিন্তু বাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে হয় নাই কেন? এই যে ডাক্তারদের নিয়ে এত আক্ষেপ, বাংলাদেশের ডাক্তারদের মানুষ বিশ্বাস করতে চায় না, ভুল চিকিৎসা নামক নানান কথা বলে। কয়েকদিন আগে একটা মেয়ে এসে ক্যান্সারে আক্রান্ত, বলে যে আমি 4th স্টেজে চলে গেছি ভাই, আমাদের দেশে ডাক্তাররা বলে যে তোমার মাথা ব্যথা হয়েছে। সবগুলো আমি 4টা হসপিটালের, বড় বড় 4টা হসপিটালের প্রেসক্রিপশন দেখছি, তার বলে নাথিং হ্যাপেন, কি ওষুধ দিয়েছে খাও। কিন্তু আমার যেটা মনে হয় যে বাংলাদেশে তো চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো, এই ধরনের ভুল করার সম্ভাবনা আর তার ব্রেইনে কোনো ম্যালিগনেন্সি আছে কিনা সেটা তো মেশিনে এমনিতেই, জানেন। আমি মেশিন ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি, আমার আম্মাকে নিয়ে আমি ঢাকার 2টা বড় হসপিটালে দেখাইছি, ধানমন্ডিতে আমাকে 34টা রিপোর্ট দিছে এবং সব মিলে 12 বা 14টা রোগের নাম বলছে, জানেন। আমি নিয়ে গেলাম হচ্ছে ব্যাংককের বামরনগ্রাদে, আমারে দিল হচ্ছে ভাস্কুলার ভেইন হয়েছে, ভ্যারিকোজ ভেইন। তো ভ্যারিকোজ ভেইনের ডায়াগনোসিস ইজ ভেরি ইজি, কিন্তু কেন এত জায়গায় ঘুরতে হবে? মানে দিস ইজ মাই কোশ্চেন, এটা তো আপনি আমাকে করতে পারেন না, আমি আপনাকে করতেছি। ইউ গট মাই পয়েন্ট। আমার কাছে এখনো সেই ফাইল আছে, 34টা রিপোর্টের ফাইল ব্রাদার। এখানে তো আপনি আমাকে আটকায় ফেললেন,
আমাকে এই পর্যন্ত কেউ কোয়েশ্চেন করে আটকাতে পারে না, এই প্রশ্নে আপনি আমাকে আটকায় ফেললেন, যেটা তো আমার বলা উচিত, কারণ ভ্যারিকোজ ভেইন তো খুব ইজি, দেখা যায় জিনিসটা। এটা প্রথমেই তো ক্লিনিক্যাল ফাইন্ডিং এটা পাওয়া যাবে, আমি যখন হাতেই করব, টেস্ট গুলো করবো ভ্যারিকোজ ভেইনের যে ক্লিনিক্যাল যে, তা তো বুঝতে পারবো। হ্যাঁ, তারপরে এগুলো তো মানে তারপরে তো মানে ক্ষোভটা কোথায়? আপনি ডাক্তার বলে আপনার সঙ্গে অন্য ডাক্তাররা ভালো আচরণ করবে, আপনি ডাক্তার বলে আপনার সঙ্গে কোনো ঝামেলা করবে না, ওই হাজার হাজার টেস্টে যাবে না, অপ্রয়োজনীয় ওষুধে যাবে না, আটা গোলায় খাওয়াবে না, আপনাকে স্ট্রেট অ্যান্সার দেবে। আপনি শিক্ষিত মানুষ, আমি অশিক্ষিত মানুষ, আমার যদি দেখে যে একটা সাদা ভালো জামা আছে তাইলে ধরে নেবে, আগে জিজ্ঞেস করে কি করেন, চাকরি করেন নাকি ব্যবসা করেন, সেই অনুযায়ী টেস্টের সিরিয়ালও বাড়ে। ব্যবসা করলে টেস্টের একটা ফর্দ আসে, চাকরি করলে একটা ফর্দ আসে, সরকারি চাকরি করলে আর একটা ফর্দ আসে, স্যার বলবে তারপরে বাড়াবে। এগুলো তো কমন অভিযোগ। আমি আমার ব্যক্তি জীবনে এটা করি নাই, বলতে পারবো না। আমি আরেকটা জিনিস যোগ করতে চাই, সেটা হচ্ছে সি সেকশন করে বাচ্চা উৎপাদন করা। এটা তো মহামারীর পর্যায়ে বাংলাদেশে এখন। এই জিনিসটার আমি ঘোর বিরোধী, মানে এই যে সি সেকশন করে বাচ্চার ডেলিভারি করা। তো আমি নিজেও কিন্তু গাইনি প্র্যাকটিস করেছি, এফসিপিএস পার্ট 1 করার পরে আমি মানে গাইনিতে কিন্তু ক্যারিয়ার করছিলাম, কিন্তু পরে পার্ট 1 করে যখন আমি ট্রেনিং করলাম, 1 বছর ট্রেনিং করেছি, করার পর আমি মানে আমি চেঞ্জ করে কার্ডিয়াক সার্জারিতে চলে এসেছি। তো আমার ওই সময় আমার প্রচুর পেশেন্ট ছিল, তো কোনো সময় আমি কিন্তু সি সেকশনকে এনকারেজ করি নাই, একেবারেই করি নাই। আমার নিজেরও বাচ্চা নর্মাল ডেলিভারি, এবং আমি সবসময় নর্মাল ডেলিভারি এনকারেজ করি, কারণ মানে সবসময় একদম যদি কোনো তার মানে এই না যে বাচ্চা খারাপ হয়ে যাচ্ছে আমি নর্মাল ডেলিভারি করতে থাকবো, বুঝতে হবে হ্যাঁ যে কখন আমি সি সেকশনে যাব। আপনার এই কথা শুনে আমার কাছে স্বপ্ন লাগে, কারণ ঠিক গতকালকে আমার একটা কাজিন ওর ফোন দিছে, ভাই ডাক্তার বলছে যে কোনো মোমেন্টে অপারেশন লাগবে বউয়ের, 7.5 মাস কিছু বলে নাই, 7.5 মাস বউ গুড, লাস্টে গিয়ে বলতেছে সি সেকশন করা লাগতে পারে, আপনারা রেডি রাখেন। কেন? তার ভিতরে হচ্ছে ফ্লুইড কমে যাচ্ছে এবং নানান কিছু বলছে, আর হচ্ছে পজিশন নষ্ট হয়ে গেছে, পজিশন উল্টা। আমি রিপোর্টটা আনলাম, আমার একটা ফ্রেন্ডকে পাঠাইলাম, তারপরে ও দেখে বলছে ডাক্তারের মনে হয় এই মাসে ইনকাম কম। আসলে একটা জিনিস আমরা মানে বুঝতে হবে যে শেষের দিকে কম্পারেটিভলি ফ্লুইড কমে যায়। হ্যাঁ, এবং কারণ দ্রুত বাচ্চা বড় হইতে থাকে সেই সময়। প্রথম দিকে বাচ্চা ছোট থাকে, পানির পরিমাণ বেশি থাকে, শেষের দিকে বাচ্চা বড়, পানির পরিমাণ কম। তো এটাকে যদি ভাবে কেউ কমার্শিয়াল এটা বলে যে পানির পরিমাণ কমে যাচ্ছে, এবং কতটুকু কমবে সেটার কিন্তু একটা ইয়ে আছে। 10 মানে তো অনেক, 4 to 5 হইলেও তো জায়েজ আছে। তো এটা হচ্ছে ডিপেন্ড করে। আর আরেকটা ব্যাপার কি, একটা ব্যাপার আপনাকে বুঝতে হবে ভাইয়া, সেটা হচ্ছে যে এখন ভ্যালুয়েবল প্রেগন্যান্সি, উই কান্ট টেক এনি রিস্ক। কারণ কি ভ্যালুয়েবল প্রেগন্যান্সি কখনো, যখন একটা মেয়ের 35-36 বয়স হয়েছে, রিস্কি হয়ে গেছে, এখন হচ্ছে না, এখন হচ্ছে প্রতিটা প্রেগন্যান্সি ভ্যালুয়েবল। কেন? মেয়েরা কিন্তু বারবার কনসিভ মানে করতে চায় না, তারা হয়তো বেশিরভাগ মেয়ে জবে আছে। বলবেন নাকি আপনি রিস্কি কোনটা ইম্পর্টেন্ট? রিস্কি বলছি না, আমি ভ্যালুয়েবল শব্দটা বলছি। ভ্যালুয়েবল বললে তো ভাই যে কোনো কিছু মূল্যবান করে দেওয়া যায়, আমার সোনার মাটি সোনার দামে বেচতে হবে, এরকম হইতে পারে। হ্যাঁ, তো এখন যেটা সেটা হচ্ছে যে মেয়েরা চান্স নিতে চায় না। হ্যাঁ, কিছু কিছু আপনি বিশ্বাস করবেন না, কিছু কিছু আমিও তো প্রচুর সি সেকশন করেছি, নর্মাল ডেলিভারি করেছি, দেন কিছু কিছু মেয়ে বলে কি আমি ব্যথা নিতে পারবো না, আমি ব্যথা সহ্য করতে পারবো। বলে হ্যাঁ, আপনি নিজের আত্মীয় মধ্যেও দেখবেন না, ব্যথা সহ্য, আমাকে কেটে ফেলেন, আমি ব্যথা সহ্য করতে পারবো না। অথচ সারা জীবন যে তার ক্ষতটা বহন করতে হবে। যেমন ফার্স্ট মানে প্রেগন্যান্সি, যারা প্রথমবার যাদের বাচ্চা হচ্ছে, সাধারণত আপনার 16 থেকে 18 ঘন্টা লেবার পেইন ছাড়া কিন্তু বাচ্চা হয় না, সেটা তারা টলারেট করতে চায় না। কারণ আশেপাশে দেখছে আত্মীয় স্বজন কাজিনদের সি সেকশন হচ্ছে, বাস তাই আমাকেও কাটেন, এই 18 ঘন্টার ব্যথা আমি কেন নিব? তো এই হলো মানে, আমি সব ক্ষেত্রে কিন্তু সবসময় একটা কথাই বলি, দুই পক্ষই ইনভলভড। শুধু আপনি একচেটিয়াভাবে ডাক্তারকেও দোষ দিলে হবে না, আবার শুধু একচেটিয়াভাবে রোগীদের দোষ দিলে হবে না, দুই পক্ষেরই ইনভলভমেন্ট আছে। কখনো মনে হয় না ডাক্তার যে ডাক্তারি পুরো সিস্টেমটা অনেক বেশি ডার্ক ওয়ার্ল্ড, তথ্যের অবাধ বিচরণ খুব কম? তা তো আছেই, এখন তথ্যের বিচরণটাও নিয়েও একটা ব্যাপার আছে। বলুন। যেমন ধরেন আমাদের কাছে এখন প্রচুর পেশেন্ট আসে চেম্বারে, যেগুলো পাই, যে উনি বলে যে পেশেন্ট আগে থেকেই নিজের সিমটম নিয়ে গবেষণা করে ইন্টারনেট দেখে, গুগল দেখে চলে আসছে, গুগলে যে কোনো রোগের ফাইনাল স্টেজ ক্যান্সার। হ্যাঁ, এবং অনেক কিছু সে তার মাথায় গবেষণা নিয়ে সে চলে আসছে। আচ্ছা, তারপরে এক এক সময় এমন অদ্ভুত সব কোয়েশ্চেন করবে
তারপরে হচ্ছে কিন্তু গুগল ইজ নট এ ডক্টর, না। তাই না? আমি হচ্ছে 5 বছর এমবিবিএস পাস করলাম, 1 বছর ইন্টার্ন করলাম, আরো 5 বছর এমএস করলাম, করে আমি এই 11 বছর কাটিয়ে আরো ট্রেনিং করে আসলাম। আর আপনি কি করলেন? 11 মিনিটে গুগল সার্চ করে আপনি এসে আমাকে বলা শুরু করে দিলেন, এটা করলেন না, ওটা করলেন না ডাক্তার, এটা। তখন ডাক্তাররা কিছু ইরিটেট হয় হয়তো। হওয়াটা স্বাভাবিক। আচ্ছা ডাক্তার আপনি ওইটা লিখলেন না, ওই আমার তো গ্যাস্ট্রিক লিখলেন না। মানে ওনারাই বলতে থাকবে আপনি এটা করেন ওটা করেন। তো এখন তথ্যটা, মেডিকেল সায়েন্সটা কিন্তু এমন যে আপনি তথ্যটা নিয়ে কিন্তু মাথায় নিতে পারবেন না। এটা কিন্তু শাকিব খানের ব্যক্তিগত জীবন সম্পর্কে আপনি একটা তথ্য নিলেন সেটা না, এটা একটা মেডিকেলের সবকিছু খুঁটিনাটি তথ্য, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না নিলেই। হ্যাঁ, আর এটা একটা পেশেন্টের কথা বলছি আমি, তবে সব দোষ পেশেন্টের না। ডক্টরকেও কোনো একটা প্রসিডিওরে যাওয়ার আগে পেশেন্টকে ভালো মতো বলতে হবে যে আপনার এই রোগটা হয়েছে, এটার চিকিৎসা এটা এটা এটা, এটা করলে এটা, এটা করলে এটা, এটার সাইড এফেক্ট এটা। কিন্তু এটা না করলে আবার এই বিপদ। এটা ভালো মতো কাউন্সিলিং না করে কিন্তু প্রসিডিওরে যাওয়া উচিত না। অথবা দেখা যাচ্ছে কোনো ডাক্তার দিনের পর দিন ওষুধ দিয়ে যাচ্ছে, হয়তো তার সার্জারি লাগবে, হ্যাঁ, কিন্তু সে এমন একজনের পাল্লায় পড়েছে, সার্জনের কাছে রেফার করছে না, সে নিজেই পেশেন্ট আটকে রেখেছে। আই আন্ডারস্ট্যান্ড। এক বাক্যে বলেন তো, যেই অপরাধে আপনি অভিযুক্ত, অপরাধে কি আপনার সংশ্লিষ্টতা ছিল? এক ফোঁটাও ছিল না। এটা আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি। আর এই আমলে বলছি তা না, আমি বের হওয়ার পর থেকে পূর্ববর্তী সরকারের আমল এবং বর্তমান সরকারের আমল সবখানে, এবং আমার মানে মৃত্যুর আগ পর্যন্ত, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি এটাই বলবো যে এই অপরাধের সাথে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। বাংলা বলে বুলেট পাঁঠা। হ্যাঁ, এবং আমি এই যে আপনার প্রোগ্রামের মাধ্যমে সবার কাছে আহ্বান করতে চাই, একজন মানুষ এসে বলুক যে সাবরিনা তাদের কাছে টাকা নিয়ে ফুল সার্টিফিকেট দিয়েছে। একজন এসে আপনার সামনে আপনার প্রোগ্রামে এসে বলুক, চ্যালেঞ্জ দেখা কাগজ আমি লিখে দিছি, বলেছি তার কাছে টাকা নিয়েছে, আজকাল তো সবই আমার সাইন আছে, আজকাল তো সবই ইসের মাধ্যমে। আমার চ্যালেঞ্জ যে আপনি এসে বলেন যে সাবরিনা নিয়েছে, আমার কাছে টাকা নিয়েছে, সার্টিফিকেট দিয়েছে, তার সই আছে, বলুক আপনার সামনে আপনার প্রোগ্রামে এসে বলুক। ওকে, আই এম ওয়েটিং, লেটস সি যদি কারো থাকে দেখেন এত বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, যদি আসলেই সত্যি হয় তাহলে উঠে আসবে, আর যদি সত্যি না হয় তাহলে এই লোকটাকে, এই মানুষটাকে কোনো রকমের নেতিবাচক কথা বলার অধিকার আপনার নেই। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি তো আর মানে পুরাটা ক্যারিয়ার, অল থ্রু মাই ক্যারিয়ার সৎ জীবন যাপন করে আমার কিন্তু, আপনি অবাক হবেন, কোথাও কোনো গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জমা কিছু নাই। সুইস ব্যাংকে পাঠাইছেন তাহলে তো একটা থাকতো, ট্রানজাকশন থাকতো। হ্যাঁ, তো যাই হোক, তো কিছু নাই। তো সারা জীবন আমি সৎভাবে চলে ঘাপটি মেরে বসেছিলাম যে কবে করোনা একবার আসবে পৃথিবীতে, তখন করবো শয়তানিটা। আর এখন আমি ভালো থাকি, এখন আমি পড়াশোনা করে পাগল হয়ে কার্ডিয়াক সার্জন হই। হ্যাঁ, তো এবং কোনো একটা পেশেন্ট এসে বলুক যে সাবরিনা ভুল চিকিৎসা দিয়েছিল, বা সাবরিনা এই যে দেখেন সাবরিনা বলছে যে এখান থেকে পরীক্ষা করেন, না হলে আপনার রিপোর্ট দেখবো না, বলুক, এটাও তো বলতে পারে। কারণ একটা মানুষ কিন্তু চট করে এত বড় প্রতারক হয়ে যেতে পারে না। তা আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি মানে এই চ্যালেঞ্জ করছি, কেউ বলুক সাবরিনা তার কাছে ব্যক্তিগতভাবে প্রমাণ দেখাতে হবে। অবশ্যই, বললেই তো হবে না, বললেই তো হবে না। ঠিক। থ্যাংক ইউ ডাক্তার, আমি অনেক খুশি হয়েছি আপনার সাথে কথা বলে।